আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি। তো আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওতে কিন্তু রান্না দিয়ে শুরু করেছি। তো আজকে আমি রান্নাটা করে নিতেছি বিকালবেলা। দুপুরবেলা আমি আর রান্নাটা করি নাই, কারণ বাচ্চারা তো কেউ বাসায় থাকে না, হাজব্যান্ডও থাকে না সারাদিন। আমি শুধু একা থাকি, সেই জন্য আর আগের তরকারি ছিল, তো এটা দিয়ে আমি খেয়ে নিয়েছি। তো এখন বিকালবেলা আমি রান্নাটা করে নিতেছি। আর আজকে একটা তরকারি ছাড়া বাকি যে তরকারিগুলো আমি রান্না করব। তো বাকি সব তরকারি কিন্তু আমি যে ছাদে সবজি লাগিয়েছিলাম ওই সবজি লাগানো সবজি দিয়ে আমি বাকি তরকারিগুলো রান্না করব। আর কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু সবসময় মাছের মাথা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করি। তো আমার কেন জানি মন চাচ্ছে যে আমি একটু ভুনা করি, মানে আমার কাছে ভুনাটা মনে খেতে একটু ভালো লাগবে। তো সেই জন্য আজকে আমি আর মুড়িঘণ্ট রান্না করিনি, আমি মাছের মাথাটা ভুনা করেছি। আর এখানে আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি, শুকনা মরিচ। তো শুকনা মরিচ ভেজে আমি এখন রান্না করে নিব। তো এখন আমি রান্না করব ধুন্দুল দিয়ে ডিম দিয়ে ভাজি। তো এখন ধুন্দুলটা আমি পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসে তারপর আমি ধুন্দুলটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু হলুদ দিয়ে দিব, বেশি একটা দেব না। আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আমি যে একটু হলুদ দিয়েছি। তো আমরা বেশিরভাগই কিন্তু ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করে খাই, কিন্তু মাঝে মধ্যে একটু ডিম দিয়ে ভাজি করে নিলে অনেক বেশি ভালো লাগে। তো এভাবে ভাজি করে দেখবেন, আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা এখনও খান নাই ডিম দিয়ে ধুন্দুল দিয়ে ভাজি, একবার ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আমার তো ধুন্দুল ভাজি হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি পরে। আর এখানে আমি ভাজি করে নিতেছি এখানে শাক, লাউ শাকের মধ্যে এখানে মিষ্টি কুমড়াও ছিল। তো এগুলা দিয়ে আমি ভাজিটা করে নিব আর কি। অনেক দিন পর লাউ শাক ভাজি করে নিতেছি, প্রায় অনেক বছর হয়ে যাবে, প্রায় 8-9 বছর। লাউ শাক নিয়ে কিন্তু একটা কাহিনীও আছে, চলুন আপনাদের সাথে কাহিনী একটু শেয়ার করি। আর কাহিনীটা বলার আগে একটু বলে নিতেছি আমি লাউ শাকটা কীভাবে ভাজি করে নিলাম। আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়েছি, আর লাউ শাকের মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন একটু বেশি দিলে অনেক বেশি খেতে ভালো লাগে। আর শুকনো মরিচ দিয়ে ভাজিটা করে নিলে, আমি একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, ভাপ দিয়ে নিয়েছিলাম, তারপর আমি ভাজিটা করে নিতেছি। তো এবার চলুন আপনাদের সাথে একটু কাহিনীটা আমি শেয়ার করি। তো কাহিনীটা হচ্ছে, আমার হাজব্যান্ড একবার লাউ শাক এনেছিল, তো আমি লাউ শাকটা কেটে নিয়েছিলাম। তো আমি কিন্তু বেশি বড় সাইজ করিনি, মানে মিডিয়াম সাইজের যে কাটা না ওইগুলো আমি করেছিলাম। তো বলতেছিল যে লাউ শাক এভাবে এত বড় করে ভাজি করবা না, ছোট পলি পলি করে একবার ভাজি করবা। তা আমি বলেছিলাম আমি তো কেটে নিয়েছি, আর লাউ শাক এতটুক সাইজেরই কিন্তু কিন্তু ভাজিটা করে। তো বলতেছে না, তুমি পলি পলি করে করে নাও। তো আমি বললাম যে আমি তো কেটে নিয়েছি, আর কিভাবে এটা করব, অন্য সময় আমি পলি পলি করে ভাজি করব। তো জিদ করে বলছিল কি আমি কিন্তু লাউ শাক খাবো না যদি পলি পলি না করো। তো আমিও কি করেছিলাম, আর পলি পলি করে এইভাবে ভাজি করে নিয়েছিলাম। এরপর থেকে আর ও লাউ শাক খায়ও নাই, আর আনেও নাই। প্রায় 8-9 বছর হয়ে যাবে এরকম লাউ শাক আনেও না। আর আমি কখনোই বলি নাই লাউ শাকের কথা, ওই যে একটা জিদ, দুজনে ধরে বসেছিলাম। তো যখন এখন যে ছাদের মধ্যে হয়েছিল, তো আমি এনে ভাজি করেছিলাম। তো ও বলতেছিল খাবে না, তো একদিন তো খায় নাই, যেদিন রান্না করেছিলাম সেদিন খায় নাই। তো আমি বলতেছি তুমি যদি লাউ শাক না খাও আমি কিন্তু আর রান্নাই করবো না, ঘরে টোটালি রান্না করে আমি বন্ধ করে দেবো। তো বলতেছে ও খাবে না। পরবর্তীতে জোরাজুরি করার পর এরপর দিন খেয়েছে। তো লাস্ট পর্যন্ত আমি জয়ী হয়েছি আর কি, ও খাওয়াইতে পারছি। তো এই হচ্ছে কাহিনী, অনেক মজার ছিল না কাহিনীটা? এত বছর কিন্তু লাউ শাক নিয়ে আসে নাই। আর এখানে যে বেগুন ভর্তা করে নিব, এই বেগুন ভর্তাও কিন্তু ছাদের থেকে পাড়া বেগুন যে লাগিয়েছিলাম গাছগুলো, ওগুলো বেগুন ধরেছিল। তো অল্প কিছু ধরেছিল, তো এগুলো দিয়ে আমি ভর্তা বানিয়ে নিতেছি। তো আজকে আমি রান্না করে নিলাম, মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি, তারপর ধুন্দুল ভাজি করে নিয়েছি ডিম দিয়ে, তারপর যে লাউ শাক ভাজি করে নিয়েছি, আর ওই যে বেগুনের ভর্তা বানিয়েছি। তো এগুলাই ছিল আমাদের রাতের খাবারের আইটেম আজকে। আর রিজিক হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, আপনার রিজিকে যদি না থাকে আপনি হাজার চেষ্টা করে খেতে পারবেন না, আর রিজিকে যদি থাকে অনেক দূর থেকে, মানে কল্পনারও বাহিরে, ওই খাবারটা কিন্তু আপনি খেতে পারবেন। তো আমি যে এখানে বেগুন ভর্তাটা বানিয়েছিলাম, আমি কিন্তু খুব করে বানিয়েছিলাম যে আজকে রাতে খুব ভাত খাবো মজা করে, অনেকগুলো ভাজি করেছিলাম, কিন্তু আমি খেতে পারিনি এই রাত্রেবেলা। কেন জানেন? আমার ভাবিও অসুস্থ, ভাবিকে দেখতে গিয়েছিলাম। আমি রান্না টান্না করার পর রেখে, আমি বাচ্চাদেরকে রেখে গেছিলাম যে
যেহেতু কাছাকাছি বাসা, যে ভাবি অসুস্থ আমি কিছু রান্না টান্না করে দিয়ে আসি আর দেখেও চলে আসব। তো যাওয়ার পর আমি গিয়ে রান্না ওখানে করেছিলাম। তো করার পর তো ওখান থেকে মানে না খেয়ে আসতেই দেয় না আমার ভাই ভাবি, এবং আম্মা তো দেশেই থাকে, আম্মা দেশ থেকে ফোন দিয়ে বলতেছিল তুই কিন্তু না খেয়ে যাবি না। তো মানে এমন অবস্থা হয়েছিল, মানে খেয়ে আসতে বাধ্য হয়েছিলাম। আর আরেকটা কথা বলে খেয়াল ছিল না, এখানে কিন্তু আমি উস্তাও ভাজি করে নিয়েছি আলু দিয়ে। দেখুন আমি কতগুলো আইটেম আজকে করে নিয়েছি। আর প্রত্যেকটা রান্না কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, অনেক মজা হয়েছিল। আর আপনাদের সাথে একটা বিশেষ জরুরি একটা জিনিস শেয়ার করি। আমরা মেয়েরা তো অনেক টাকা খরচ করি সংসারে, মানে রান্না করার যে কড়াই পাতিল কেনার জন্যই। তো প্লিজ সবাই অন্য কিছু মনে করবেন না যে আমি এখানে আমার কি কালেকশন আছে ওগুলো দেখানোর জন্য কিন্তু আজকে এই ভিডিওটা করিনি। মানে কোনটা হলে সুবিধা হবে সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিন্তু অনেক টাকা খরচ করেছি এই রান্নাঘরে হাঁড়ি পাতিলের পিছনে। তো সবাই প্লিজ ওই কড়াইগুলো কেনার আগে আবার চিন্তা করে তারপরে কিনবেন। প্রথম যে একটা কড়াই দেখেছিলাম ওইটা হচ্ছে ননস্টিকের একটা কড়াই, মানে ইটালিয়ান বলেছিল, আমার কাছে 1950 টাকা নিয়েছিল। তো এটাতে আমি এভারেজে 2 মাসও রান্না করতে পারিনি, এগুলো কিন্তু সাইড দিয়ে কেমন চলে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো ননস্টিকটা তো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো খবরেও বলেছে বা আমরা সবাই মোটামুটি জানি যে কতটা ক্ষতিকর ননস্টিক ব্যবহার করাটা। তো আমি চাচ্ছি না ননস্টিক ব্যবহার করতে আর কি। তো আমি চাচ্ছিলাম আর কি যে যেটা শরীরের জন্য ভালো সেটাই নিতে। তো আমি এখানে চাচ্ছিলাম স্টিলের সব কিছু করার জন্য। তো যখন দেখলাম এই চায়না কড়াইগুলো নতুন বের হয়েছে, তো আমি তো আমার হাজব্যান্ডের পুরো মাথা খারাপ করে নিয়েছি যে আমাকে এগুলো কিনে দেওয়ার জন্য। আর আমি একটাও তো কিনেছি 3টা কড়াই আর একটা ফ্রাই প্যান কিনেছিলাম। ফ্রাই প্যানটা ভালোই লেগেছে, কিন্তু এই কড়াইগুলোতে কি হয় মানে একটু হিট দিয়ে রান্না করলে একবারে পুরো লাল হয়ে যায়। এমনি রান্না করতে অনেকটাই ভালো লাগে, মানে মাছ উল্টায় বা সব কিছু রান্না করতে অনেক ভালো লাগে, কিন্তু এই কড়াইগুলো অনেক লাল হয়ে যায় একটু হিটে রান্না করলে। তো এই লালগুলো তুলতে গেলে তো হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, আর শরীরের তো অবস্থা খারাপ হয়ই। মানে অনেক শক্তি লাগায় এগুলো ঘষে মেজে তারপর পরিষ্কার করতে হয়। দেখুন তারপরে কিন্তু ওইভাবে পরিষ্কার হয় নাই, মানে যতটুকু পেরেছি করেছি। তো লাস্ট পর্যায়ে আমি এই কড়াইগুলো আর ব্যবহারই করি না, আমি রেখে দিয়েছি। তো তারপর আমি এই ফুচুরার কড়াইটা কিনলাম আর কি। তো মনে করলাম যে থাক ফুচুরাটা কিনি, ফুচুরাটা ব্যবহার করতে অনেক ভালো হবে। তো ফুচুরাটাও ব্যবহার করতে ভালোই, কিন্তু আমি কখনো ট্রাই করি নাই মাছ ভাজার জন্য। আর আমারটা তো ওইরকম গোল শেপেরও না, মাছ ভাজাও যাবে না, আর আমি ট্রাইও কখনো করি নাই। কিন্তু এটাতে নুডলস রান্না করলে কি হয় একবারে সাইডগুলোতে পুরো লেগে যায়, মানে নুডলস মনে হয় যে অর্ধেকে লেগে যায় আর কি কড়াইয়ের মধ্যে। এমনি রান্না টান্না করতে ভালোই লাগে। তো এখানে আমি ফুচুরা কড়াই নিয়ে এসেছিলাম, এটা 30 সিএমের, এটা 3500 টাকা নিয়েছিল। আর আমি যে স্টিলের যে চায়না কড়াইগুলো কিনছিলাম, আমি 3টা কড়াই কিনেছিলাম। তো একটা ছিল 32 সিএমের, আর একটা ছিল 30 সিএম, আর একটা ছিল 28 সিএমের। তো সম্ভবত 28 সিএমটা 700 টাকা আর 30 সিএমটা 800 টাকা, আর ওইটা ছিল 900 টাকা, এরকমই দাম হবে। অনেক আগে কিনেছি তো আমার সঠিক খেয়াল নাই। তো 3টা একসাথেই কিনেছি। তো লাস্ট পর্যায়ে আমি এই কড়াইটা কিনেছি, যখন এই দেখলাম এই নতুন কড়াইটা বের হয়েছে, মানে হানিকনের যে কড়াইটা, এইটা আমার কাছে সবচেয়ে বেস্ট এবং ভালো লাগছে। রান্না টান্না করে সব দিক দিয়ে অনেক সুবিধা আমার। আর এই কড়াইগুলোতে না আমি মাজুনি দিয়ে মাজি, যে দাগো যে মাজুনিগুলো আছে না ওগুলো দিয়ে আমি ভালো করে মেজে তারপর ইয়ে করে, কিন্তু কোনো সমস্যা হয় না, কালোগুলো কিছুই ওঠে না। আর এটা তো সিজলিং কড়াই একবারে, মানে মাছ ভাজতে খুবই আরাম, মাছ ভেজে তারপর সাথে সাথে তরকারি রান্না করা যায়। তো সব থেকে আমি আরাম এই কড়াইগুলোতেই পেয়েছি রান্না করে। আর আমার যেটা মনে হয় যারা আমার মতন আছেন আর কি, যে বারবার টাকা খরচ করতেছেন মানে কড়াইয়ের পিছনে, কোনোটাতে রান্না করে আরাম পাচ্ছেন না, তো এগুলো 2-1টা কিনে রাখলে সবচেয়ে বেশি আরামদায়ক হবে এবং বারবার টাকা খরচও হবে না। মানে টাকা খরচ হবে একবারেই, মানে কড়াইগুলো কিন্তু দাম আছে। তো আমি তো 30 সিএম কড়াইটা নিয়েছিলাম, তখন আমার থেকে 4000 টাকা, 4000 না 4500 টাকার মতো রাখছে, এরকমই হবে দামটা। আর যেটা আমি ফ্রাই প্যান নিয়েছিলাম ওইটা 2800 টাকা রাখছে, কিন্তু আমি ডাকনা নেওয়াতে এক্সট্রা আরও 300 টাকা লাগছে আর কি। আর এই যে ফুচুরা একটা আমি রুটি ভাজার তাওয়া নিয়েছি। তো এই তাওয়াটা অনেক আরামদায়ক, অনেক ভালো লাগে রুটি ভাজতে, কিন্তু প্রথমে একটু হালকা একটু তেলে ব্রাশ করে নিলেও হয়ে যায়। মানে একটা ব্রাশের সাহায্যে আপনি একটু হালকা তেল দিয়ে পোছা দিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর রুটি হয়, আর কোনো কিছু সমস্যা হয় না। তো আমি রুটি ভাজা তাও এটাই ইউজ করি। তো আবার এটা নিয়ে আসলাম আরেকটা, যখন নতুন বের হয়েছে এটা, কড়াইগুলোর সাথেই এই তাওয়াটা দেখে পছন্দ হয়েছে, তো এটা নিয়েছিলাম। তো এটা সবচেয়ে বড় সাইজ ছিল, আর ওই সময় এত অ্যাভেলেবেল ছিল না ছোট বড়, তো সবচেয়ে একটাই সাইজ ছিল।
তো এটাই নিয়েছি আমি। তো এটা তো রুটি ভেজে আরাম, কিন্তু এটা আবার একটু সমস্যা হয় কি, মানে একটু হিট বেশি হয়ে গেলে আর অনেকগুলো রুটি একসাথে ভাজতে গেলে এটা অনেক লাল হয়ে যায় তাওয়াটা আর কি। তো এটাও কিন্তু আমি সেই দিয়ে কি দাঁড় জালি দিয়ে এবং ছাই দিয়ে খুব ঘষে মজে আমি পরিষ্কার করে নিই, তেমন একটা সমস্যা হয় না। তো আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় যে হানিকনের যে কড়াইগুলো এগুলোই সবচেয়ে বেস্ট, কিন্তু দামটা বেশি। তেমন কোনো সমস্যা হয় না, যদি রান্না করে আরাম পাই, বারবার কড়াই না কিনে একটাতেই যদি হয়ে যায় তার কোনো সমস্যা হয় না, দামটা এমন গায়ে লাগে না। আর আমরা যদি টাকা খরচ করো মানে আরামদায়ক কিছু না হয় তাহলে কিন্তু খুব কষ্ট হয় জিনিসটাতে, যে এত টাকা খরচ করলাম ব্যবহার করে আরাম পাচ্ছি না আর কি। আর এই যে একটা ফ্রাই প্যান নিয়েছিলাম, ফ্রাই প্যান বলতে কি এটা একটা ফুচুরার যে দুধ এবং চা জাল দেওয়ার জন্য আমি এটা নিয়েছিলাম। তো এটা ছিল 1.5 লিটারের। তো এটাও নিয়েছিল 1800 টাকার মতো নিয়েছিল আমার কাছ থেকে। কড়াইটা আর এটা, তারপর রুটি ভাজা তাওয়াটা, তিনটা একসাথে নিয়েছিলাম। আমি কিন্তু অনেক টাকা খরচ করেছি এই রান্নাঘরের হাঁড়ি পাতিলের পিছনে, প্রচুর টাকা খরচ করেছি যা বলার মতো না। ভাগ্য ভালো যে হাজব্যান্ড ধরে পিটে না, যদি পিটতে তোর তো সারছিল। অনেক টাকা কিন্তু আমি খরচ করেছি। যদি খারাপ মানুষ হতো অবশ্যই পিঠা লাগাইতো যে তুমি কয়েকদিন পর পর শুধু কড়াই কিনো আর টাকাগুলো নষ্ট করো। আর এই তো এখানে আমি সেমাই রান্না করে নিতেছি। আমি সেমাইটা ভেজে নিয়েছি, বড় সেমাইটা। তো ভেজে নিলে কী হয়, সেমাইটা একসাথে মানে লাগে না আর কি, আলাদা মানে খুব ঝরঝরা হয়, খেতে অনেক স্বাদ হয়। তো আমি এখানে দুধ জাল দিয়ে নিয়েছি, এখানে গাভীর দুধ দিয়ে আমি সেমাইটা রান্না করে দিতেছি, আর সাথে আমি গুঁড়া দুধ দিয়েছি। তো আমি এখানে একটু পানি দিইনি, শুধু দুধের উপরেই আমি সেমাইটা রান্না করে নিতেছি। আর এখানে মশলাগুলো তুলে নিচ্ছি। মশলাটা যখন সিদ্ধ হয়ে গেছে আমি মশলাগুলো তুলে নিয়েছি, আর এখানে আমি ভাজা সেমাইটা দিয়ে দিতেছি। তো এই তো দেখুন আমার সেমাই কিন্তু রান্না হয়ে গেছে। তো গরম গরম কিন্তু সবাই মোটামুটি খেয়ে নিয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করুন, আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।